হ্যালো আমার মাধ্যমিকের অ্যাসপিরেন্টসরা। তাহলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পোয়েম সি ফিভার, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কোনো রকম এদিক ওদিকের কথা না বলে আজকে প্রথমেই শুরু করব এই সি ফিভার পোয়েমটা বাই জন মেসফিল্ড স্যার। তো তার আগে তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। আর ওয়েলকাম জানিয়ে যে পোয়েমটা তোমাদের সব থেকে কঠিন লাগে সেই পোয়েমটা আজকে পড়বো, এবং শুরুতেই কথা দিচ্ছি এই পোয়েমটা আজকে পড়ার পর তোমার এটা আর কঠিন লাগবে না, বরঞ্চ এটা হতে চলেছে তোমার প্রিয় কবিতার লিস্টে। তো সবাই রেডি কিনা বলো, এবং রেডি থাকলে আমরা এবার শুরু করব। এবং প্রথমেই তোমাদের আরো একটা জিনিস বলে রাখি, এই নোটসটা যা এখানে পড়াবো কোথায় পাবে সেটা তোমরা আমাদের পিডব্লিউ অ্যাপে গিয়ে ব্যাচেস পোর্শনে সার্চ করবে, ফ্রিতে কিন্তু পেয়ে যাবে, জাস্ট তোমাকে এনরোল করতে হবে। পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027, ভালো করে মনে রাখবে, অবশ্যই কিন্তু 2027-এ কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, মানে সার্চ করতে হবে। নেক্সট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে যাও, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমরা ইম্পর্টেন্ট আপডেট, কোশ্চেন আনসার, মাইন্ড ম্যাপ এগুলো কিন্তু দিতে থাকি। এবং এই ক্লাসের পরেও কিন্তু আমি দিতে চলেছি একটা হোয়াটসঅ্যাপে নোটস। তো সেটা পাওয়ার জন্য, সেটাকে গ্র্যাব করার জন্যও কিন্তু তোমাকে জয়েন করে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তাহলে এই হচ্ছে আমাদের নেসেসারি কথাবার্তা। তো দেন সি ফিভার। সি ফিভার থেকে আজকে আমরা কি পড়তে চলেছি? সি ফিভার থেকে আমরা প্রথমে অ্যাবাউট দ্য অথর সম্পর্কে জানবো, আমরা কবিতাটা পড়বো এবং এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং পড়বো, এবং শুধু তাই নয়, আমরা কিন্তু প্রশ্ন উত্তরও করব। তাহলে সমস্ত সকলে যারা দেখছো সবাই কতটা এক্সাইটেড সেটা কিন্তু জানিও। এবং প্রথমেই বলবো যেমনটা কি আমাদের অথর সম্পর্কে। আমাদের অথর বা পোয়েট হলেন জন মেসফিল্ড স্যার। তিনি কি, তিনি একজন ইংলিশ রাইটার বা ইংলিশ পোয়েট, এবং তার লাইফ স্প্যান দেখো, 1878-এ তার জন্ম হয়, 1967-এ তার মৃত্যু হয়। তো এই ডিটেলস গুলো আমাদের অবভিয়াসলি লাগবে না। তাহলে ম্যাম এখান থেকে কি লাগবে? এখান থেকে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট যে পোয়েটের নাম কি। তো তোমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে কি, জন মেসফিল্ড। জন মেসফিল্ড এই নামটা এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, আর কিছু কিন্তু মনে রাখতে হবে না। নেক্সট আমরা চলে আসবো কি, নেক্সট চলে আসবো যে তার ফেমাস ওয়ার্কে, তার ফেমাস বা ইম্পর্টেন্ট ওয়ার্কস এর মধ্যে রয়েছে দ্য বক্স অফ ডিলাইটস, দ্য মিডনাইট ফোক। তো এই হলো আমরা আমাদের অথর সম্পর্কে একটু জেনে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোনো কবিতা পড়ার আগে অথর বা পোয়েট সম্পর্কে আমাদের কিন্তু একটু জেনে নেওয়া উচিত। তো সেটা আমরা জেনে নিলাম। তাহলে যদি আমি এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে কি জানলাম? আমাকে মনে রাখতে হবে আমার কবিতার নাম কি, সি ফিভার। সেকেন্ড থিং, আমাকে কি মনে রাখতে হবে, কে লিখেছেন, জন মেসফিল্ড স্যার। ব্যাস, এক্সাম ওরিয়েন্টেড দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল। নাও এখন আমরা চলে আসব এই কবিতাটাতে, এবং আমি বলছি যে তোমাদের মানে তোমাদের বইয়ে টোটাল 8টি টেক্সট, মানে 8টি চ্যাপ্টার রয়েছে। একদম শুরুর দিক থেকে আমি যদি বলি, ফাদার সেলফ, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, সি ফিভার, দ্য ক্যাট, দ্য স্নেল, এই সমস্ত কিছুর মধ্যে প্রত্যেকটাই খুব ভালো। বাট যদি আমি বলি যে সব থেকে যেটা তোমাদের মনকে ছুঁয়ে যাবে, বা যেটা আমার অন্যতম প্রিয় কবিতা, সেটা হচ্ছে এই সি ফিভার পোয়েম। কেন? আমি জানি অনেক স্টুডেন্টস যারা এখনো এই পর্যন্ত দেখছো তাদের এই কবিতাটা খুব একটা পছন্দ না, বাট আমি কথা দিচ্ছি জাস্ট শেষ পর্যন্ত দেখো এবং তোমার এটা প্রিয় কবিতা হবেই। তো শুরু করি আমরা। I must go down to the seas again. এই সি ফিভার মানে কি? সি ফিভার নামটা প্রথমে আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে। ফিভার মানে আমরা কি জানি? ফিভার মানে কি? এই যে লিখলাম ফিভার, ফিভার কথার মানে কি? ফিভার কথার মানে হচ্ছে জ্বর। বলছে সি ফিভার, সমুদ্র জ্বর, মানে কি? মানেটাই আমি তো আসছি একটু পরে, তার আগে একটুখানি কিন্তু আমরা কবিতাটা পড়বো। কবি প্রথমেই বলছেন, আই
মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমাকে অবশ্যই, এখানে খেয়াল করো বলেছে আমাকে অবশ্যই সমুদ্র যেতে হবে এগেইন, আবারও। তার মানে প্রথম লাইন থেকে আমরা বুঝতে পারছি কি কবিকে কোথায় যেতে হবে, কবিকে যেতে হবে সমুদ্রে। এবং কবি কিন্তু কি বলছে আমাকে অবশ্যই যেতে হবে আবারও, এগেইন। তার মানে কবি কিন্তু ফার্স্ট টাইম সি ভয়েসে যাচ্ছেন বা যেতে চান সেটা কিন্তু না, অর্থাৎ তিনি আগেও গিয়েছেন। এবং এই যে বলছি সি ফিভার, জ্বর, জ্বর হলে কি হয় আমাদের টেম্পারেচার বেড়ে যায়, তাই না? আমরা সুস্থির থাকতে পারি না, আমাদের একটা আনচান ভাব করে, রেস্টলেস ভাব করে, কিছু ভালো লাগে না। তাহলে কবির মনেও সি ফিভার, কবিরও জ্বর উঠেছে। সেই জ্বর কি, সেই জ্বর কোনো টেম্পারেচার বাড়ছে না, সেই জ্বর মনের জ্বর। কবির মনে তীব্র ইচ্ছা জেগেছে যে আমাকে সমুদ্রে যেতে হবে। এই যে সমুদ্রে যাওয়ার যে তীব্র ইচ্ছা, সেই তীব্র ইচ্ছাটাকেই মাই ডিয়ার স্টুডেন্ট কম্প্যারিজন করা হয়েছে বা তুলনা করা হয়েছে জ্বরের সঙ্গে। যে এতটাই তীব্র সেই ইচ্ছা, যে ইচ্ছাটাকে কিন্তু কবি কম্পেয়ার করছেন ফিভারের সঙ্গে। আই থিংক ফার্স্ট লাইনতেই আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, বা তোমাদের কাছে ক্লিয়ার যে কেন সি ফিভার বলা হচ্ছে। ক্লিয়ার তো? নেক্সট, নেক্সট বলছে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কবি বলছেন আমাকে যেতে হবে কোথায়, ওই সমুদ্রে আবারও যেতে হবে, সেই লোনলি সি এর কাছে, সেই নির্জন নিঃসঙ্গ সমুদ্রের কাছে, অ্যান্ড দ্য স্কাই, আর ওই আকাশের কাছে। কেন বলছে লোনলি সি, কেন বলছে লোনলি সি? লোনলি মানে কি? লোনলি মানে নিঃসঙ্গ, লোনলি মানে একা। আচ্ছা তুমি একটু কল্পনা করে নাও যে তুমি সমুদ্রে পাড়ি দিয়েছো। সমুদ্রে তুমি পাড়ি দিয়েছো একটা জাহাজ নিয়ে। এবার সমুদ্রের মাঝ বরাবর তুমি চলে এসছো। জাস্ট ইমাজিন। তাহলে তুমি মাঝ বরাবর যখন তুমি সমুদ্রে চলে এসছো, চারপাশে তুমি আর কি দেখতে পাচ্ছ? আর কিন্তু তুমি বাড়ি, ঘর, কোনো কুল কিনারা দেখতে পাচ্ছ না। তুমি দেখতে পাচ্ছ চারিদিকে, তুমি যেদিকেই তাকাচ্ছ শুধু জল, জল আর জল। সেই জলরাশি কোথায় শেষ তুমি জানো না। তাহলে আর ওপরে কি আকাশ, যেন আকাশ এবং সমুদ্রের জলরাশি যেন মিলে মিশে এক হয়ে গেছে, যেখানে কোনো কুল কিনারা কিছু দেখা যায় না। অর্থাৎ ওই সমুদ্র, সেই সমুদ্র লোনলি সি, সেই নির্জন নিঃসঙ্গ সমুদ্রে আমাকে যেতে হবে, আর যেখানে রয়েছে আকাশ। নাও কেন এরকম বলা হচ্ছে, কেন বলছে যে কবি কেন সমুদ্রে যেতে চাইছেন, কেন সেই লোনলি সি, সেই স্কাই, সেই সমস্ত কিছু কবিকে ডাকছে? এর কিন্তু একটা মানে আছে মাই ডিয়ার স্টুডেন্ট। মানেটা কি? মানে হচ্ছে এই যে সি তে কবি যেতে চাইছেন, এই সি তে যাওয়া কবির কাছে একটা মুক্তি। আমরা মাঝে মধ্যেই হয় না যে আমাদের ভালো লাগে না কিছু, আমাদের মন চায় যে একটা কোথাও একটা ঘুরতে যেতে হবে, একটা ঘুরতে যেতে হবে, ঘুরতে না গেলে ভাল লাগছে না। এই কাজ কর্ম এই সমস্ত থাকবেই। তোমরা হয়তো এখনো অতটা ফিল করো না, কিন্তু মনে তো তোমাদের হবেই যে এই যে যখন মাধ্যমিকের পরীক্ষা আসবে বা টেস্ট, তখন মনে হয় উফ কি জীবন, এইসব ছেড়ে ছুড়ে আমি জাস্ট কোথাও একটা পালাতে চাই, এই এক্সাম প্রেশার, বাবা মার এক্সপেকটেশন, টিচারের এক্সপেকটেশন, উফ আর পারছি না, এই সমস্ত কিছু ছেড়ে আমি যদি একটা কোথাও পালাতে পারতাম। দেখবে হয়তো কখনো মনে হবে, বা আমরা শুধু তোমার তোমার জীবনে না, আমরা আমাদের সকলের জীবনে কখনো না কখনো কিন্তু শুধু একবার নয় বারংবার কিন্তু এই মুক্তি খুঁজি, মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই কোথাও। তাহলে কবির কাছে এই যে সি বলছি, কবির কাছে এই সিটা হচ্ছে কিসের প্রতীক? একটা ফ্রিডম, একটা মুক্তির স্বাদ। কবি এই চার দেওয়ালের গণ্ডি, এই বাঁধা ধরা জীবন ছেড়ে কবি চলে যেতে চান সমুদ্রে, সেই নিঃসঙ্গ নির্জন সমুদ্রে, যেখানে শুধু জলরাশি রয়েছে, আকাশ রয়েছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সি কি? সি কবির কাছে একটা এসকেপিজম। কবি যেন এই সমস্ত বাধা ধরা চার দেওয়ালের গণ্ডির মধ্যে যে জীবন আমাদের, সেই রুটিন মাফিক জীবন থেকে মুক্তির স্বাদ নিতে চলে যেতে চান সমুদ্রে। আই হোপ এই কবিতার পুরো যে বিষয়বস্তু সেটা এই যতক্ষণ আমি তোমাদের বললাম সেই ততক্ষণে আই থিংক অনেকটাই ক্লিয়ার তোমাদের কাছে। নেক্সট কি বলছেন? and all I ask is a tall sheep and the star to
স্টিয়ার হার বাই। এখানে মানেগুলো একটু বলে দিই। এখানে স্টার বলতে কোন স্টারের কথা বলা হয়েছে? এখানে স্টার বলতে পোলার স্টারের কথা বলা হয়েছে, অর্থাৎ ধ্রুব তারার কথা বলা হয়েছে। এবং তিনি আর কি বলছেন, এই যে আমি সমুদ্র যাত্রায় যাব, আমার তো কিছু চাই। কি চাই আমার? আমার চাই একটা লম্বা জাহাজ চাই। আর চাই একটা কি? একটা তারা দরকার। পোলার স্টার। তোমরা জানো প্রাচীনকালে মানুষ কিন্তু এই যে এত আমাদের কম্পাস ছিল না, তাহলে এই বিশাল সমুদ্রের মধ্যে গেছি, এবার কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব পশ্চিম, কি করে বুঝবো আমাকে কোন দিকে যেতে হবে? তখন কিন্তু মানুষ এই তারা দেখে দিক বিবেচনা করত এবং কোন দিকে যেতে হবে। তাহলে এখানে পোলার স্টারের কথা বলা হয়েছে, ধ্রুব তারার কথা বলা হয়েছে। তোমরা জিওগ্রাফিতে ছোটবেলায় পড়েছো এই সমস্ত জিনিস। তাহলে কবি কি চাইছেন তোমার কাছে প্রশ্ন হবে? কবি চান একটা টল শিপ, একটা লম্বা জাহাজ আর একটা তারা। যে তারাটা কি করবে? টু স্টিয়ার হার বাই। স্টিয়ার হার বাই মানে চালনা করা। চালনা করা, অর্থাৎ সেই জাহাজটাকে কি করবে? চালনা করবে। জাহাজটা কোন দিকে যাবে সেটা বোঝাবে। সো প্রথম টুকুর মানে কি? প্রথম টুকুর মানে হচ্ছে কবি চলে যেতে কবি বলছেন আমাকে আবারও চলে যেতে হবে সেই সমুদ্রে, টু দ্য লোনলি স্কাই, সেই নির্জন সমুদ্র আকাশের কাছে। আর আমার চাই একটা লম্বা জাহাজ আর একটা তারা, যে তারা কি করবে? আমাকে চালনা করবে বা দিক নির্দেশ করবে। এটার মানে হচ্ছে দিক নির্দেশ করবে বা ডিরেকশন দেবে। ডিরেকশন। আই থিঙ্ক ফার্স্ট অ্যান্সার মানে আমার সমস্ত গুবলু গাবলুসদের কাছে একদম ডান, ডানাডান ডান। চলো আমরা যাব নেক্সট অ্যান্সারতে। কবি বলছেন, এরপর কবি কি বলছেন? বলছেন অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং। আর কি থাকবে জানো আমার এই যাত্রায়? হুইল। হুইল মানে হচ্ছে চাকা। চাকার ধাক্কা থাকবে। অর্থাৎ এই যে সমুদ্রের এই যে জলরাশি, সেই জলরাশির সঙ্গে যখন চাকাটা, জাহাজের চাকা ধাক্কা খাবে, সেই অনুভূতিটা থাকবে, সেই শব্দটা থাকবে, সেই আওয়াজটা থাকবে। আর কিছু নেই সেখানে। মনুষ্য জীবনের এই কোলাহল, এই যে যানবাহনের এত আওয়াজ, এই কোলাহল থেকে অনেক দূরে কবি চলে যাবেন, যেখানে আর কিন্তু কোনো ট্রেন, বাস, মানুষের সেই কোলাহল তাকে আর আঁকড়ে ধরবে না। সেখানে বরং থাকবে চাকার শব্দ, হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে বাতাসের গান। বাতাসের গান ভেসে বেড়াবে, অর্থাৎ বাতাস থাকবে। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। সেল মানে হচ্ছে পাল। এখানে তোমাদের লিখে দিই, সেল কথার মানে হচ্ছে পাল। তোমরা দেখেছো জাহাজে কি থাকে? পাল থাকে। ওই পালে কি হয়? হাওয়া লাগে এবং সেইভাবে কিন্তু মানে দ্রুত চলাচল করে, এইরকম তোমরা ছোটবেলাতেও পড়েছো। তাহলে তিনি কি রঙের পাল চাইছেন এটা কিন্তু প্রশ্নে দেবে। হোয়াইট, এখানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনি কি রঙের পাল চাইছেন? হোয়াইট, সাদা রঙের পাল চাইছেন। অ্যান্ড আ গ্রে মিস্ট। এই মিস্ট কথার মানে কি? মিস্ট কথার মানে হচ্ছে কুয়াশা। মিস্ট কথার মানে হচ্ছে কুয়াশা। তোমরা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল পড়েছো ক্লাস লাইনে। মিস্ট অন দ্য সিজ ফেস, এবং সমুদ্রের মুখে, অর্থাৎ সেই সমুদ্রে আমি কি চাই? আমি চাই একটা ধূসর কুয়াশা থাকুক, চারিদিকে একটা ধূসর কুয়াশা আচ্ছন্ন থাকুক। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং এইভাবেই কি হবে? এইরকম একটা ধূসরতার মধ্যে ভোর হবে। ভোর হবে। তাহলে কবি এই স্ট্যান্জাতে কি বলছে মাই ডিয়ার স্টুডেন্ট? কবি এবার বলছেন এই যে আমি যাত্রায় যাব না, এই যাত্রায় আমার কি চাই? আমি দেখব চাকার শব্দ থাকবে, গান, বাতাসের গান ভেসে বেড়াবে, সাদা পালে ওই যখন হাওয়াটা এসে লাগবে, সাদা পালটা যে শেকিং করবে, যে দুলবে, সেই দোলাটা আমি চাই। আর কি বলছেন তিনি? এবং একটা ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের মুখে, মানে চারিদিকে একটা ধূসর কুয়াশাচ্ছন্ন ভাব থাকে, এবং সেইভাবেই হবে ভোর। সকাল কাটবে, ভোর হবে এইভাবে। আমার ভোর কোনো যানজট, কোলাহলের মধ্যে কাটবে না। সেই সমুদ্রে গিয়ে আমার ভোরটা হবে যাকে বলে সুকুন, পিসফুল, শান্তির, সুদিং, যেখানে আর কোনো কোলাহল নেই, সেখানে একটা ধূসর সকাল কিন্তু তিনি দেখবেন। নেক্সট অ্যান্সারতে কি বলছে মাই ডিয়ার স্টুডেন্ট? কবি এখানে আবারও
বলছেন সেই ফার্স্ট লাইনটা রিপিট করছেন। কবি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবারও সমুদ্রে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। লাইক তুমি এখানে একটা জিনিস মনে করো যে কবি কেন এটা বারবার বলছে। আমি তোমাকে বললাম যে কবি এখানে এমফাসাইজ করছে। এমফাসাইজ মানে জোর দিতে চাইছে তার নিজের ইচ্ছার উপর। তুমি হয়তো ভাবছো কি বলছে ম্যাম, এত জোর দেওয়ার কি আছে ম্যাম। এইবার আমি তোমাকে একটু বলি, মনে করো স্কুল থেকে সবাই একটা ট্যুরে নিয়ে যাচ্ছে, বা তোমার মনে করো টিউশন থেকে, সেখান থেকে সবাই কি যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে কোথাও, বা ঘুরতে যাচ্ছে। তোমার মোস্ট অফ বন্ধুরা যাচ্ছে। তুমি বাড়িতে বলেছো, তোমার বাবা মা তোমাকে না বলেছে, ঠিক আছে, না বলেছে যে যেতে হবে না, তোমার ভাল লাগেনি, তুমি আরো একবার কোনো রকমে রাজি করছো, মা মা যাই না যাই না যাই না, মা বলছে না যাওয়া যাবে না, তুমি আবারও বলছো মা যাই না যাই না যাই না যাই না যাই না, মা বলছে না, তুমি বলছো মা যাই না যাই না, ২ দিন ৩ দিন হলো, তখনও যাওয়ার ডেট আসেনি, দিয়ে তুমি বলছো মা যাই না, আমাকে যেতেই হবে, না গেলে আমার ভাল লাগছে না, এরকম এরকম করছো। অর্থাৎ তোমার ওখানে না গেলে তোমার কিছুতেই মনে ভালো লাগছে না। তুমি হয়তো বুঝতে পারছো যে না, মা বারণ করছে, মা যখন বারণ করছে কিছু বুঝে শুনেই বারণ করছে, যাওয়াটা ঠিক হবে না। বাট স্টিল, বা মনে করো তোমার বন্ধুরা কোথাও ঘুরতে গেছে, দূরে কোথাও, সেক্ষেত্রেও তাই। অর্থাৎ কখনো কখনো আমাদের মধ্যে একটা রেস্টলেস ফিলিং কাজ করে, যেটা না করলে আমাদের কিছুতেই ভালো লাগে না। তাহলে কবিও এস্কেপ করতে চাইছেন এই অর্ডিনারি, এই সাধারণ জীবন থেকে, যে জীবনের রুটিন মাফিক, এটা করো সেটা করো, এটা করো সেটা করো, এই করো সেই করো, আজকে এই টার্গেট, আজকে এটা করতে হবে, সেটা করতে হবে, কালকে এই কিনতে হবে। এখনো হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু দেখবে বাবা মায়ের জীবনে, দেখবে তাদের জীবনে কিন্তু সবসময় কাল কি করবে, কাল কি হবে, তোমাকে নিয়ে চিন্তা, পরিবারের সকলকে নিয়ে চিন্তা, কেউ অসুস্থ থাকলে তোমার পড়াশোনা, সাংসারিক খরচ, কোথায় কি ডিউটিস পালন করতে হবে, সমস্ত কিছু দেখো। বা এরপর তুমি মাধ্যমিক দেবে, মাধ্যমিকের পরে তুমি কোন স্ট্রিম চুজ করবে, আর্টস নেবে না সায়েন্স নেবে না কমার্স নেবে, বাবা মা চাইছে এটা নিতে, তোমার মন চাইছে এটা নিতে, কোনটা ভালো হবে, কোনটা করব, কোন কলেজে যাব, আরো কত কিছু। সেই সমস্ত কিছুর একটা ভিড় থাকে, তাই না? তাহলে কবি বলছেন যে আমি আমি চাই না, আমাকে আমাকে যেতেই হবে, ওই সমুদ্রে আমাকে যেতেই হবে, না গিয়ে আমি পারবো না। এখানে বোঝাচ্ছে কবির একটা, মানে যেতেই হবে, একটা ডিজায়ার, তীব্র তীব্র ইচ্ছা, ইররেসিস্টিবল কবি ফিল করছেন, না হলে কবি সুস্থির থাকতে পারছেন না। কবি বলছেন কেন যেতে হবে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে যেতে হবে কারণ ওই যে সমুদ্রের ছুটন্ত জলরাশি, ওই ছুটন্ত জলরাশি আমাকে ডাকছে, আমাকে টানছে, আমি না গিয়ে পারবো না, আমাকে যেতেই হবে। তাহলে এই রানিং টাইড মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? রানিং টাইড মানে হচ্ছে ছুটন্ত জলরাশি। টাইড মানে বেসিক্যালি বোঝায় জোয়ার, বাট এখানে যে ছুটন্ত সমুদ্রের যে কম্পমান তীব্র গতিতে সেই জলরাশি কবিকে ডাকছে। is a wild call. I must go down to the seas again, কবি বললেন। তারপর বললেন for the call of the running tide is a wild call and a clear call that cannot be denied. বলছি সেই ডাক যে আমাকে ডেকে চলেছে, ওই সমুদ্র, ওই ছুটন্ত জলরাশি যা আমাকে ডাকছে, সেই ডাক কেমন? ওয়াইল্ড, বন্য ডাক, যে ডাককে আমি এড়াতে পারি না, যে ডাককে ডিনাই করা যায় না, উপেক্ষা করা যায় না, অস্বীকার করা যায় না, বলা যায় না যে আমি যাব না যাব না যাব না। সেই ডাক এতটাই প্রবল, আমাকে যেতেই হবে। সেই ডাককে আমি অবজ্ঞা করতে পারবো না, ডিনাই করতে পারবো না। আসলে এই ডাক কিসের জানো? এই ডাক কবির মনের। কবির মন যেতে চাইছে সেই সমুদ্রে, তাই এই মনের ডাককে কবি না করতে পারছেন না। এইবার এখানে দেখবে তোমাকে আমি যদি একটা কিছু করতে বলি, এটা করো তো, এবার আমি ধরো তোমার টিচার, তোমাকে চাপ দিলাম, প্রেশার দিলাম, তুমি করলে। এবার তোমাকে করতে বলছি, তুমি একদিন করলে না, দুদিন করলে না, ৩ দিন করলে না, দিয়ে একসময় তোমাকে করতেই হলো। ভাল লাগছে না, এই বারবার এই রিয়া ম্যামটা এসে বলছে করতে হবে, না হলে বকা খাবো, মা বলছে করতে, করতে হবে, করছো। কিন্তু দেখবে যেটা তোমার নিজের ভালো লাগে, সেটা কিন্তু তোমাকে কারো বলতে হয় না, তুমি কিন্তু নিজে নিজেই সেটা করো। রাইট? সেটা তুমি নিজে নিজেই করো। তাহলে আমাদের মনের মধ্যে থেকে যে ইচ্ছাটা জাগে, তোমাকে যদি আমি ছবি আঁকতে বলি, তোমার ভাল লাগবে না। ধুর, ছবি আঁকতে বলেছে, ও আঁকবো ঠিক, পরে কাল আঁকবো, পরশু আঁকবো। বাট তোমার নিজের মন থেকে যদি ছবি আঁকতে ইচ্ছা করে, তাহলে তুমি কিন্তু এঁকে ফেলবে। তোমার কিন্তু অত ভাবতে হবে না। তাহলে কবির এটা মনের ডাক, কবির মনের ইচ্ছা যে আমাকে যেতে হবে, সেটাই বলা হচ্ছে। And all I
উইন্ডি ডে। এবং কবি কি বলছেন? কবি এখানে বলছেন আমার এখন কি চাই জানো? কবি আগের স্ট্যান্জাতে বলেছিল তার টল শিপ চাই, একটা স্টার চাই, এবং ফার্স্ট স্ট্যান্জাতে। এবং এখানে কবি কি বলছেন? বলছে আমার একটা উইন্ডি ডে চাই উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। বলছে আমার একটা বাতাস মুখর দিন চাই। এক্ষেত্রে তোমাদের বলে রাখি সমস্ত ওয়ার্ডের মিনিং কিন্তু এই পিডিএফ এ বা পিপিটিতেই আছে, তোমরা পেয়ে যাবে। প্লাস আমিও লিখে লিখে দিচ্ছি। বলছে আমার একটা বাতাস মুখর দিন চাই, মানে যে দিনটায় প্রচুর হাওয়া থাকবে। কেন বলছে? আচ্ছা, তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, এবার সাইকেল চালাচ্ছ, এবার খুব ঝড় উঠেছে, এবার তুমি মনে করো এরকম এগোচ্ছ, এবার ঝড়টা আসছে এই দিক থেকে, তাহলে তুমি যতই সাইকেল চালাও তুমি কিন্তু খুব জোরে যতই প্যাডেল করো খুব একটা এগোতে পারছো না, কারণ সেটা তুমি বাধা পাচ্ছ না, তুমি এরকম যাচ্ছ এদিক থেকে হাওয়া আসছে বাধা পাচ্ছ বারবার। কিন্তু মনে করো তুমিও এই দিকে যাচ্ছ, ঠিক আছে, তুমি এদিকে যাচ্ছ হাওয়াটাও এদিক দিয়ে দিচ্ছে, তাহলে কম কষ্ট হবে, রাইট? তাহলে এখানেও সেম। তাহলে কবি কেন বলছে যে আমার উইন্ডি ডে চাই? বাতাস সমুদ্র যাত্রার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার মানে মনে করো জাহাজটা এদিকে যাচ্ছে, তার বিপরীত দিক থেকে যদি হাওয়া আসে তাহলে তো জাহাজটা ট্রাভেলের মুখে পড়বে, কষ্টসাধ্য। বাট আমি এদিকে যাচ্ছি, হাওয়াও এদিকে, তাহলে কিন্তু জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে কবি বলছেন আমার একটা উইন্ডি ডে চাই, একটা বাতাস মুখর দিন চাই, এবং আর কি হবে? হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা সাদা মেঘেরা উড়ে বেড়াবে। কেন বলছে সাদা মেঘেরা উড়ে বেড়াবে? সাদা মেঘেরা সিগনিফাই করে কোনো ঝড় ঝঞ্ঝা নেই। কালো ঘন কালো মেঘ যদি হয় তার মানে কি একটা ঝড় আসতে চলেছে, বিপদ। সমুদ্র যাত্রায় তুমি বেরিয়েছো, এই টাইমে যদি ঘন কালো মেঘ থাকে অর্থাৎ ঝড়ের সম্ভাবনায় তুমি কোথায় নোঙর ফেলবে, চারিদিকে শুধু জল জল আর জল, কুল কিনারা কিছু নেই, তুমি তো ট্রাভেলের মধ্যে পড়বে, বিপদের মুখোমুখি হবে। তোমরা সেই নর্থ শিপের কথা পড়েছো না ক্লাস 9-এ? 3টে জাহাজ গেছিল 3 দিকে। একটি জাহাজ কি হয়েছিল, সে হাওয়ার বেনিফিট পেয়েছিল, তাই সে একটা রিচ কান্ট্রিতে পৌঁছেছিল। আরেকটা প্রচুর ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হয়েছিল, সে তার জার্নিটা এন্ড করতে বাধ্য হয়েছিল। এবং আরেকটা জাহাজ ছিল যে কিনা কি সমস্ত বাধা পেরিয়েও চলে যাচ্ছিল, থামছিল না। তাহলে এই সেকেন্ড জাহাজের মতন যদি বিপদের সম্মুখীন হয় তখন কি হবে? তার জার্নিটা ফ্রুটফুল হবে না। তাই কবি বলছেন যে যেখানে হোয়াইট ক্লাউডস ফ্লাই করবে অর্থাৎ কোনো ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা থাকবে না। এন্ড দ্য ফ্লাং স্প্রে, আর কি থাকবে? ফ্লাং স্প্রে, একটা জলের ছিটকানি থাকবে। জলের ছিটকানি মানে এটা কি? এই যে জাহাজটা যাচ্ছে এই সমুদ্রের জলরাশির মধ্যে, তাহলে কি হবে? চলতে চলতে নিচের জলরাশিটা কি একটু ছিটকে ছিটকে আসবে? বলছে আমার সেটাও চাই, সেই জলের ছিটকানোটা চাই। এন্ড দ্য ব্লোন স্পিউম, আর যে ফেনার মতন উঠবে, যখন খুব জোরে দেখবে, তোমরা টিভিতেও দেখবে বা ফোনেও দেখবে, যখন জলের মধ্যে দিয়ে কিছু যাচ্ছে তখন কি হয়? একটা ফ্যানার মতন হয়, একটা ফোমের মতন হয়, সেটাও কবি চাইছেন। অর্থাৎ তিনি কিন্তু গতিমান হয়ে চলবেন, কোনো মানে যেতে পারছি না, উফ জার্নিটা ভালো হচ্ছে না তেমন বোঝাচ্ছে না। এই সমস্ত কিছু পজিটিভ দিকে আমাদের সিম্বলাইজ করছে, অর্থাৎ সেই জার্নিটা কতটা মধুর হতে পারে, কতটা বিউটিফুল হতে পারে। তাহলে স্পিউম মানে কি বললাম? স্পিউম মানে বললাম ফেনা। ফ্লাং স্প্রে মানে জলের ছিটকানি। আর কি বলছে? আর কবি চাইছেন এন্ড দ্য সিগালস ক্রাইং। সিগালস মানে গাংচিল বা শঙ্খচিল। তাহলে কবি এখানে কি কি বললেন আরেকবার বলে দিই। কবি বললেন আমাকে আবারও সেই সমুদ্রে যেতেই হবে, কারণ ওই ছুটন্ত জলরাশি, ওই সমুদ্র আমাকে ডাকছে, যে ডাককে আমি ডিনাই করতে পারি না, যে ডাককে আমি উপেক্ষা করতে পারি না, এড়াতে পারি না। আর কি বলছেন? আর আমার কি চাই সেই জার্নিতে? একটা উইন্ডি ডে চাই, যেখানে সাদা সাদা মেঘেরা ভেসে বেড়াবে। আর কি চাই কবির? কবি বলছেন তার যাত্রাপথে আরো কি কি হবে? একটা ফ্যানার মতন থাকবে, জলরাশি ছিটকাবে চারিদিকে, এবং গাংচিলেদের ডাক থাকবে। তোমরা এই গানটা শুনেছো যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, সেখানে একটা শঙ্খচিল গাংচিল এই কথাগুলো ছিল, জীবনানন্দ দাশের একটি গান। যাই হোক, গানটা আমার পুরোটা মনে নেই, তাই আমি পুরোটা বলে ভুলভাল লিরিক্স বলে ফাঁসতে চাইছি না তোমাদের কাছে, ঠিক আছে? যাই হোক, তাহলে কবি তার জার্নিতে এই জিনিসগুলো চান।
নেক্সট কি বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কবি আবারও বলছেন আমাকে যেতে হবে, যেতে হবে, আমাকে আবারও যেতে হবে সেই সমুদ্রে। টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ। এই ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ মানে কি? সেই যাযাবর, ছন্ন ছাড়া যাযাবরের জীবনে কবি যেতে চান। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যাযাবর কি? তোমরা হিস্ট্রিতে পড়েছো যে আগে প্রাচীনকালে মানুষ যাযাবরের মতন জীবন কাটাতো। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে, ঘুরে জীবন কাটাতো। তাদের কোনো বাসস্থান ছিল না, কিছু ছিল না। তাহলে কবি কেন একজন ভ্যাগ্র্যান্ড, একটা ছন্ন ছাড়া যাযাবরের মতন জীবন চান? এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি একটা যাযাবরের মতন জীবন চাও, তোমার ফার্স্টে হয়তো মনে হতে পারে হ্যাঁ বা না। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, আচ্ছা যাযাবরের জীবনে কি হয়? তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। এই যে তুমি এখন ক্লাস দেখছো, এরপরে একটা টাইম পরে হয়তো তোমার রাতের খাওয়ার টাইম হয়ে যাবে, তখন তুমি রাতে খাবে। সকালে আবার ঘুম থেকে তুমি উঠবে, মানে বাড়িতে ঘুমিয়ে পড়বে। সকালে আবার টিফিন করবে। তারপর হয়তো খেয়ে দিয়ে স্কুলে গেলে, সেখানে আবার খাওয়া দাওয়া, আবার বিকেলে এলে হয়তো একটু খেলাধুলা বা টিউশন গেলে, একটু পড়লে, ফোন ঘাঁটলে, আবার খাওয়া দাওয়া। তোমার জীবনের নিশ্চয়তা আছে। তুমি কি সেই জীবন চাও? যে জীবনে তুমি এখন কি খাচ্ছ নেই, তুমি এখন আদৌ খেতে পারবে কিনা কোনো ব্যাপার নেই, তুমি কাল আজকে রাতে কোথায় ঘুমাবে সেটা ঠিক নেই, কাল তুমি কোথায় যাবে ঠিক নেই, কাল তুমি আদৌ কি খাবে, কি খেয়ে বাঁচবে, কোথায় থাকবে, কোথায় যাবে, কিছু ঠিক নেই। তুমি কি সেই যাযাবরের জীবন চাও? এবার আমাকে বলো, তুমি কি চাও যে তুমি রাতে কোথায় খাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, কাল কোথায় ঘুমাবে কোনো ঠিক নেই, কি করবে কোনো নিশ্চয়তা নেই তোমার কাছে, তুমি কি সেই জীবন চাও? আই নো এবার অনেকের অ্যান্সার হচ্ছে না, চাই না। ও কথা বলতেই ভালো লাগে ম্যাম, আসলে ভালো লাগে না। তাহলে কবি কেন চাইছেন? কবি কেন এই অনিশ্চয়তাটা চাইছেন? কবি কেন এই আনসার্টেনিটি চাইছেন? এর কারণ আলাদা। কবি চাইছেন, তার কারণ কবি এই যে বললাম যে একটা চার দেওয়ালের মাঝখানে একটা কনফাইন্ড জীবন, কনফাইন্ড মানে একটা বন্ধ জীবন। তুমি যেমন একটা পাখিকে নিয়ে আসো, পাখিকে নিয়ে এসে তুমি একটা খাঁচায় বন্দি করে রাখো, তাকে তুমি খেতে দিচ্ছ, আদর করছো, যত্ন করছো, তোমার মনে হচ্ছে ও খুব ভালো আছে, খুব হ্যাপি আছে, বাট আদতে সে হ্যাপি নেই। তোমরা ক্লাস 8 এ প্রিন্সেস সেপ্টেম্বরের গল্প পড়ে এসছো। সে কিন্তু যেদিন মানে ফাঁক পাবে সে কিন্তু উড়ে চলে যাবে, তাকে তুমি সোনার খাঁচাতে রাখলেও সে হ্যাপি নেই। তাহলে কবি কেন চাইছে যাযাবরের জীবন? কবি যাযাবরের জীবন চাইছে কারণ তার এই কনফাইন্ড জীবন, এই যে রুটিন মাফিক জীবন, এই প্রত্যেকদিন একটা এটা করতে হবে, আজকে এটা করতে হবে, কালকে এটা করতে হবে, আজকে এই জিনিস ফুলফিল করতে হবে, কালকে এটা করতে হবে, এই যে রুটিন মাফিক জীবন ছেড়ে কবি মুক্তি চান। কবি মুক্তি চান এবং এই যে সি এর কাছে তিনি যেতে চাইছেন, তোমাদের শুরুর দিকে বলেছিলাম যে এই সিটা অ্যাকচুয়ালি কি? কবির মুক্তি, ফ্রিডম। বলো পরাধীনতায় কে বাঁচতে চায়? আমরা কেউ চাই না পরাধীনতা। তাহলে কবির কাছে এই যে ডেইলি লাইফ, কবি বড় হয়েছেন এবং বড় হওয়ার সাথে সাথে কি অনেক আমাদের রেসপন্সিবিলিটি চলে আসে, অনেক দায়িত্ব চলে আসে, যেটা তোমাদের বললাম কি, যেটা হয়তো তোমরা তোমাদের প্যারেন্টস কে দেখলে হয়তো বুঝতে পারবে। তাহলে কবির এই জীবন থেকে কবি কি চান? মুক্তি চান। তাই তিনি বলছেন আমার ওই ছন্ন ছাড়া জীবন চাই, যে জীবনে কোনো নিয়ম বাধা নেই, যে জীবনে আমার পা হাত পা বাধা নেই, আমি মুক্ত, আমি ফ্রি, আমি চাই সেই স্বাধীন মুক্ত জীবন। টু দ্য গার্লস ওয়ে, এই গার্ল মানে সিগালের কথা বলা হয়েছে। আমি যে পথে যাব সে পথে কি থাকবে? সিগাল বা গাংচিল থাকবে। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, ওয়েলস ওয়ে ওয়্যার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, এবং কি থাকবে? আমি যাব যে পথে সে পথে তিমি মাছেরা থাকবে। এবং আর কি থাকবে? যেখানে বাতাস এসে তীক্ষ্ণ ছুরির মতন বিঁধবে। হুইটেড নাইফ মানে তীক্ষ্ণ ছুরি, শার্পেন্ড মানে ছুরি এসে, মানে ছুরি দিয়ে যদি তোমায় কোথাও আঘাত করি তাহলে কি একটা শিরশির ভাব করবে। তাহলে বাতাসটা এতটাই তীক্ষ্ণ যেন মনে হচ্ছে ছুরি দিয়ে কাটলে যেমন ফিল হয় তেমন শিরশির ফিল হচ্ছে। যেমন শীতকালে অনেক সময় ঠান্ডা বাতাস দিলে কিন্তু সেই রকম আমাদের ফিল হয়। তাহলে তিনি কি বলছেন? তাহলে আমি তো যাব সেই সমুদ্রে, আমার চাই একটা জিপসি লাইফ, এবং আমার সেই জার্নি পথে আর কি কি থাকবে? এই সমস্ত কিছু গাংচিলেরা থাকবে, তিমি মাছেরা থাকবে, বাতাস এসে এমন ভাবে বিঁধবে মনে হবে তীক্ষ্ণ ছুরি। অর্থাৎ আই ওয়ান্ট টু ফিল মোর, আমি আরো জীবনটাকে উপভোগ করতে চাই, এনজয় করতে চাই, এই বদ্ধ জীবন ছেড়ে কবি মুক্তি চান।
নেক্সট অ্যান্ড লাস্ট স্ট্যাঞ্জা বলছেন, অ্যান্ড অল আই আস্ক, এবং আর আমার কি চাই, অল আই আস্ক ইজ এ মেরি, মেরি ইয়ার্ন। এই মেরি কথার অর্থ হচ্ছে আনন্দ, ইয়ার্ন মানে হচ্ছে টেল, টেল মানে হচ্ছে গল্প, এবং আর আমার কি চাই, আমার চাই একটা সুন্দর আনন্দের, একটা হ্যাপি, মানে একটা খুব আনন্দের গল্প চাই। কার থেকে গল্প, কে গল্প বলবে? ফ্রম আ লাফিং ফেলো রোভার। এই ফেলো রোভার মানে হচ্ছে সহযাত্রী বা সহনাবিক, অর্থাৎ তিনি এই যে জাহাজে করে যাচ্ছেন, তাহলে সেখানে আরেকজন নাবিক থাকবেন, এবং তার কাছ থেকে কবি কি শুনবেন, কবি তার কাছ থেকে তার জীবনের যে আনন্দের, হ্যাপিনেস, যে জিনিসগুলো তার প্রাপ্তি, সেই আনন্দের গল্প শুনতে চান। এই আনন্দের গল্প অ্যাকচুয়ালি কি সিম্বলাইজ করছে আমি তোমাদের একটু পরে বলছি। অ্যান্ড কোয়াইট স্লিপ, এই কোয়াইট মানে কি একদম শান্ত, শান্তির ঘুম চাই, স্লিপ চাই, অ্যান্ড আ সুইট ড্রিম, আর থাকবে একটা সুন্দর স্বপ্ন, ওয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। এই লং ট্রিক বলতে কি বোঝানো হয়েছে, লং জার্নির কথা বলা হচ্ছে। এই প্যারাটা মোস্ট সিম্বলিক। এই কবিতার লাইন বাই লাইন আমরা মানে পড়ার পাশাপাশি আমরা দেখো এর একটা অন্তর্নিহিত একটা সিম্বলিক মিনিংও পড়ছি। তাহলে প্রথমে একটা লাইন বাই লাইন বলে দিই। কবি লাস্ট স্ট্যাঞ্জাতে বলছে, আমি আর কি চাই, আমি চাই আমার যে সহনাবিক থাকবে তার কাছ থেকে একটা খুব আনন্দের গল্প, এবং সেই আনন্দের গল্পের পরে আমি ঘুমিয়ে পড়বো, একদম শান্তিতে ঘুমোবো, সেই ঘুমের মধ্যে আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখবো যখন এই জার্নিটা এন্ড হয়ে যাবে। কিন্তু জানো এখানে এই স্লিপ বলতে অ্যাকচুয়ালি কি সিগনিফাই করছে, এই স্লিপ অ্যাকচুয়ালি সিগনিফাই করছে ডেথ, মৃত্যুকে। হ্যাঁ, মৃত্যুকে সিগনিফাই করছে। কবি বলছেন আমি শান্তির ঘুম ঘুমাবো, এই শান্তির ঘুম বলতে মৃত্যুর কথা বলতে চাইছে। এবং এই যে বললাম মেরিয়ান, আনন্দের গল্প, এই আনন্দের গল্প মানে আমি তোমাকে একটা হাসি মজার সুন্দর গল্প বললাম সেই গল্প না। আচ্ছা আমি মনে করো তোমাদেরকে দেখালাম যে, মনে করো কোনো একটা মানুষের লাইফ এখান থেকে স্টার্ট হয়েছে, এটা তার স্টার্টিং পয়েন্ট, তার জীবনে ভালো খারাপ পড়াশোনা সমস্ত কিছু চলছে 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 চলছে, ভালো খারাপ অনেক কিছুর মধ্যে দিয়ে এখানে মনে করো তার ডেথ, বার্থ, এটা মনে করো তার ডেথ। এই বার্থ আর ডেথের মধ্যে এই যে তার এই যে একটা জার্নি ছিল, এটা হচ্ছে এই জার্নিটা কি, এই জার্নিটা হ্যাপি হতে পারে, সেটা হ্যাপিনেসের সাথে হতে পারে, স্যাডনেসের সাথে হতে পারে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে সবকিছু হতে পারে, কখনো ভালো টাইম গেছে, কখনো খারাপ টাইম, কখনো আপস অ্যান্ড ডাউন, সাকসেস, ডিস্ট্রয়েড, ডিভাস্টেটেড, সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা মানুষ যায়। তাহলে এই যে বার্থ অ্যান্ড ডেথ, এই যে জন্ম থেকে মৃত্যু, এর মাঝখানে এই যে জার্নিটা, সেই লাইফ জার্নির এন্ডে কবি এন্ডে চান হ্যাপিনেস, মানে এই জীবনে বাকি যাই কিছু থেকে থাকুক না কেন, আপস ডাউনস ফেইলিয়ার সাকসেস, যা কিছুই থাক না কেন, তার এই মৃত্যুর আগে, তার ট্রিক্স যখন তার এই লং জার্নিটা ওভার হচ্ছে, তার যাত্রা যখন শেষ হচ্ছে অর্থাৎ মৃত্যু, তার আগে তিনি শান্তিতে মরতে চান, অর্থাৎ তার আগের স্টেজটা যেন খুব ভালো থাকে, খুব সুন্দর হয়। তাহলে এই যে তিনি বলছিলেন না একটা মেরি ইয়ার্ন চান, এই মেরি ইয়ার্ন বলতে এখানে কি বলতে চাইছেন, অর্থাৎ জীবনে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে পারি কিন্তু শেষটা যেন খুব সুন্দর হয়। বলে না শেষ ভালো যার, সব ভালো তার। এবং আমার শেষটা যদি সুন্দর হয়, আমি সি ভয়েসে যেতে চাই, সমুদ্র যাত্রায় যেতে চাই, তাহলে আমি যদি সেই একটা ইচ্ছে পূরণ করতে পারি, আমার যদি সমস্ত ইচ্ছে আমি পূরণ করতে পারি, তারপর যদি মৃত্যুও আসে তাতে কি যায় আসে, আমি সেই মৃত্যুতে, আমি সেই ঘুমে শান্তির ঘুম ঘুমাবো, অর্থাৎ সেই ডেথটা আমার কাছে একসেপ্টেবল হবে, এবং আমি শান্তির ঘুমে পাড়ি দেব। অর্থাৎ আমার কোনো রিপেন্টেন্স থাকবে না, আমার কোনো অনুতাপ থাকবে না। তাহলে কবি কি বলতে চাইছেন, আমার এই সমুদ্র যাত্রাটা, এখানে বারবার আমরা যেই সি ভয়েসটা পড়ছি, সেই সি ভয়েস, সেই সমুদ্র যাত্রাটা অ্যাকচুয়ালি কি, লাইফের যাত্রা, জীবনের যাত্রা বোঝাচ্ছে। যে সমস্ত কিছুর শেষে আমি চাই আমার ইচ্ছে পূরণ হোক, বা জীবনে আমি যা যা চেয়েছি সেই সমস্ত কিছুর প্রাপ্তি ঘটুক, এবং আমার যদি ইচ্ছেই পূরণ হয়ে যায় তাহলে মৃত্যুতে কোনো ভয় নেই, সেই মৃত্যু আমার কাছে একসেপ্টেবল। সবকিছুর সেই লাইফের জার্নির শেষে আমি শান্তির ঘুম ঘুমাবো,
এবং এখানেই এন্ড হচ্ছে আমাদের আজকের পোয়েম। সো আই হোপ এইবার সবার কাছে ক্লিয়ার এটা কি বোঝাতে চাইলো। তাহলে একটা 2 মিনিট সামারি বলে দিচ্ছি। তাহলে কবি প্রথমে কি বললেন? কবি বললেন যে আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। তাহলে এই সমুদ্র কবিকে কি কি বললাম? এই সমুদ্র কবির কাছে অ্যাকচুয়ালি কি? একটা মুক্তি। তাহলে এখানে যদি আমি বলি এই সি অ্যাকচুয়ালি কি কি সিগনিফাই করছে? এই সি প্রথমেই কি বললাম? সি হচ্ছে ফ্রিডম, একটা মুক্তি। ফ্রিডম ফ্রম অর্ডিনারি লাইফ, এই সাধারণ জীবন থেকে, অর্ডিনারি লাইফ থেকে মুক্তি। এই সমুদ্র কি? এই সমুদ্র হচ্ছে লিমিটলেস, এর কোনো শেষ নেই, লিমিটলেস। অর্থাৎ এই লিমিটলেস এর পাশাপাশি সমুদ্র কি? তার ভাস্টনেস, তার বিশালতার জন্যেও কিন্তু পরিচিত। একদিকে সমুদ্রের কোথায় শুরু কোথায় শেষ বোঝা যায় না, কি বিশাল সেই সমুদ্র। অর্থাৎ আমার জীবনের পরিধিও যেন এতটা সুন্দর হয়, যেখানে রিচনেস থাকবে। রিচনেস মানে বড় লোক নয়, রিচনেস মানে যেমন একটা পাকা ফল খেলে তোমার কি একটা তৃপ্তি হয়, অর্থাৎ জীবনে যেন তৃপ্তি থাকে, পরিপূর্ণতা থাকে। তাহলে ফ্রিডম ফ্রম অর্ডিনারি লাইফ চাইছেন, ফ্রিডম ফ্রম রুটিন মাফিক যে জীবন বলে সেই রুটিন মাফিক জীবন থেকে তিনি মুক্তি চান। এবং তার পাশাপাশি এই সমুদ্র আরো সিগনিফাই করে আনসার্টেনিটি। এই সমুদ্র কিন্তু অনিশ্চিত। সমুদ্রে যাত্রার পরে ভালোও হতে পারে, আবার ঝড়ঝঞ্ঝার মানে তুমি যদি মোকাবিলা করো খারাপও হতে পারে। অর্থাৎ সমুদ্রের এই জার্নিটা কি বলেছি, একটা লাইফ জার্নি। জীবনে যেমন ভালো খারাপ আছে, তোমার সমুদ্রে যাত্রার জার্নিও তো ভালো বা খারাপ হতে পারে। তুমি ঝড়ের মোকাবিলা করে ডিস্ট্রয় হয়ে যেতে পারে তোমার জাহাজ, অথবা তুমি কোনো রিচ কান্ট্রিতেও পৌঁছাতে পারো। অর্থাৎ লাইফে কোনো টার্গেট যেটা তুমি পরিপূর্ণ করতে চাও সেটাতেও পৌঁছাতে পারো। তাহলে এখানে সমুদ্র কবির কাছে ছিল একটা এসকেপিজম, মুক্তি, এই কনফাইন্ড জীবন থেকে, এই বদ্ধ জীবন থেকে, এই দমবন্ধ কোলাহলের জীবন থেকে কবি মুক্তি পেতে চান। এবং তাই তিনি ছুটে গেছেন কার কাছে? সি আলটিমেটলি হচ্ছে আমাদের নেচার, কারণ নেচারের কাছেই থাকে আমাদের আসল মুক্তি, প্রকৃতির মাঝে। তাহলে এই ছিল আমাদের এখানের যাবতীয় ব্যাপার স্যাপার। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বলে দেব, তার আগে তোমাদেরকে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলোও দেখিয়ে দিই। দেখো, স্টিয়ার মানে চালনা করা, ইংলিশেও লিখে দিয়েছি। সিজ ফেস মানে কি, ইংলিশেও বলে দেওয়া আছে, প্লাস বাংলাতেও, প্লাস তোমাদের পড়াতে পড়াতে আমি ওয়ার্ড মিনিং লিখেও দিয়েছি। ফ্লাং স্প্রে জলের ঝাপটা, এটাও বলে দিয়েছি। এবং তোমরা বলবে আজকের এই পিপিটিটা কেমন লাগছে দেখতে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি আছে, এখানে কিছু ভোকাবুলারি আছে। ডিনাইড মানে হচ্ছে রিফিউজড, অস্বীকার করা। জিপসি মানে যাযাবর। উইটেড মানে শান দেওয়া বা শার্পেন্ড, এই সমস্ত কিছু রয়েছে। ইয়ার্ন, ফেলোরোভার, ট্রিগ, জার্নি, এইগুলো কিন্তু তোমাদের পড়াতে পড়াতেও বলে দিয়েছি। পড়াতে পড়াতেও কিন্তু বলে দিয়েছি। প্লাস এখানেও কিন্তু আলাদাভাবে কিন্তু মানেগুলো রয়েছে, যাতে তোমরা নিজেরা যখন পড়বে সেটা যেন ফ্রুটফুল ওয়েতে পড়তে পারো। তো এবার চলে আসবো কিছু কোশ্চেন আনসারে। সো যেটা বললাম যে জন মেসফিল্ড স্যারের লেখা এই সি ফিভার থেকে কি কি পড়বে, কবি কোথায় যেতে চান, কবি কি ফার্স্ট বারের জন্য যাচ্ছেন না, কবি আগেও গিয়েছেন। এই সি ভয়েসটা লাইফ জার্নি বোঝাচ্ছে। কবি কি চান তার যাত্রাপথে, একটা টল শিপ চান, একটা স্টার চান। সেই স্টারটা কি আসলে পোলার স্টার, যেটা কি করবে তাকে ডিরেকশন দেবে বা দিক নির্দেশ করবে। আর কবি কি চান, যে সেলের কথা বলা হয়েছে সেটা হোয়াইট সেল। কেন সেই ডাককে ডিনাই করা যায় না, কারণ সেটা একটা ওয়াইল্ড কল, সেটাকে ডিনাই করা যায় না। কবি একদম এন্ডে লাস্ট স্ট্যান্জাটা ভেরি ইম্পর্টেন্ট, কবি কি চান, একটা মেরি ইয়ার্ন চান। কার কাছ থেকে চান, তার ফেলো রোভারের কাছ থেকে চান। এবং সবশেষে তিনি কি চান, একটা একটা শান্তির কোয়াইট স্লিপ চান, একটা সুইট ড্রিম চান। এগুলো কিন্তু মনে রেখো। সো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, যে পালের কথা বলা হয়েছে, কবি সেই পালের যে চান সেটার রং কি হবে, যেটা এইমাত্রই বললাম, সেটা কি হবে, সাদা রঙের হবে। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। সবাই কিন্তু এখানে কমেন্ট সেকশনে উত্তর দেবে। while going
ডাউন দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ। কবি কোন পাখির চিৎকার বা আওয়াজ বা গান শুনতে চান? সিগাল, কুক্কু, ঈগল, সোয়ালোস। কবি এখানে সিগাল, শঙ্খচিল বা গাংচিলের কিন্তু ডাক বা গান শুনতে চান। নেক্সট প্রশ্ন, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ ওয়েটেড। ওয়েটেড মানে বললাম শার্পেন, তাহলে যে বাতাসটা আসছে সেই বাতাসটা কিসের মতন? শোড, তরবারি, এক্সে, নাইফ, স্পিয়ার, কিসের মতন? আমরা পড়লাম কি নাইফ, ছুরির মতন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার চলে আসছি আমরা এখানের একদম শেষে থ্যাংক ইউতে। তো তোমাদের এই পুরো মানে বইয়ে যেটা সব থেকে কঠিন লাগতো সেই সি ফিভার কমপ্লিট করলাম, কতটা হেল্পফুল হলো তোমাদের কাছে। এবং আমি জানি যে শুধুমাত্র লাইন বাই লাইন না, এটা পড়ার পর কিন্তু আমরা একটা স্যাটিসফ্যাকশনও পাবো। কিছুক্ষণের জন্য আমরাও যেন এই পড়াশোনার জীবন থেকে একটা অন্য জায়গায় গেছিলাম। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, এবং এরপর কোন ক্লাসটা বা কোন পোয়েমটা বুঝতে চাও সেটাও জানিও। প্লাস এটার যে ইনার মিনিং, লাইন বাই লাইন মানের বাইরেও যে একটা অন্তর্নিহিত অর্থ ছিল, এটা কতটা তোমার জন্য হেল্পফুল হলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর অবভিয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও। আর নোটসটা কোথায় পাবে? নোটসটা কিন্তু তোমরা পাবে আমাদের পিডব্লিউ অ্যাপে, একদম ফার্স্টের দিকে যেখানে দেখালাম সেখানে, সেই ব্যাচটাই ফ্রিতে এনরোল করে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।